আজ রবীন্দ্র জন্মবার্ষিকীতে রবীন্দ্রনাথের কথাই হোক। আজ রবীন্দ্রনাথকে আমরা শ্রদ্ধা জানাবো একদম অন্য একটা দিক থেকে। আমরা শুনে এসেছি যে রবীন্দ্রনাথ যখন তার সৃষ্টির সেরা জায়গায় এবং ধীরে ধীরে পৃথিবীটা পাল্টে যাচ্ছে, বিশ্বযুদ্ধ হচ্ছে, শেষ হয়েছে একটা, আর একটার পদধ্বনি শোনা যাচ্ছে, তারই মাঝামাঝি একটা সময় 30-এর দশকে একদল কবি হঠাৎ বিদ্রোহ করলেন। বলা হলো যে রবীন্দ্রনাথ যে ধাঁচে লিখছিলেন সেই ধাঁচ থেকে তারা বেরিয়ে এলেন। কারা এরা? এরা হচ্ছেন মূলত 5 জনের নাম বলা হয়। একজন হচ্ছেন জীবনানন্দ দাশ, সুধীন্দ্রনাথ দত্ত, বিষ্ণুদে, বুদ্ধদেব বসু এবং অমিয় চক্রবর্তী। আমরা কবিতা পড়তে পড়তে আমাদের কাছে মনে হয়েছে এই তালিকায় আরো অনেকগুলো নাম আসতে পারে, তবে এই মুহূর্তে যে কথা মনে হচ্ছে যে প্রেমেন্দ্র মিত্র এবং সমর সেনের নাম যদি এখানে যুক্ত হয় তাহলে ব্যাপারটাকে আরো একটু সুন্দর ভালো লাগে। কিন্তু কি করেছেন তারা? এই যে এই 5 জন কবি রবীন্দ্রনাথের বিরুদ্ধে ভীষণ রকম যুদ্ধ করেছেন, বিদ্রোহ করেছেন, এরকম কি মনে হয়? অর্থাৎ তারা রবীন্দ্রনাথকে পুরোপুরি অগ্রাহ্য করতে গেছেন, এরকম কি ব্যাপারটা ছিল? শুধু সে সময় কেন, 50-এর দশকেও যখন লিখছেন আমাদের সুনীল গঙ্গোপাধ্যায় কি শক্তি চট্টোপাধ্যায়, তারও কিছুদিন পরে ওইদিকে জয় গোস্বামী, আমাদের এদিকে শামসুর রহমান, হাসান হাফিজুর রহমান, সৈয়দ শামসুল হক, তারা কি রবীন্দ্রনাথকে পুরোপুরি অগ্রাহ্য করছেন? হ্যাঁ, কবিতার একটা নতুন ভাষা তৈরি হয়েছিল, ভাষা, সেই ভাষাতে তারা লেখার চেষ্টা করছিলেন। আমি তো বিষ্ণুদের প্রথম কাব্যের প্রথম কবিতাটা নিয়ে সবসময়ই একটু অবাক হই যে আসলে সেই সময়কার ভাষা। এইভাবে বলা হচ্ছে যে সফরি চোখের সরল চাহনি, চোখের কোলের কালিমার মায়া চোখ ভুলিয়েছে চিকন কপল, সিল্ক মসৃণ সাদার ছোট পাণ্ডু ললাট, ঘ্রাণ টানি মৃদু শীতল আধারে সুরভি চুলের। প্রতিটা পংক্তি মনে হচ্ছিল যে এখন লেখা, এখন কি আরো পরের লেখা বুঝি। তো সেরকম ভাবে আমরা যদি প্রত্যেকটি কবির রচনা বিশ্লেষণ করতে যাই, আমরা দেখব যে রবীন্দ্রনাথ থেকে বেরিয়ে আসার, অর্থাৎ রোম্যান্টিকতা থেকে আধুনিকতায় আসার যে একটা প্রবণতা, সেটা তাদের মধ্যে কাজ করছে। এবং রবীন্দ্রনাথ সে সময় যা লিখছেন, যেভাবে লিখছেন, সেগুলো নিয়েও তো আমরা কথা বলতে পারি, যদিও আজকে আমাদের আলোচনার বিষয় রবীন্দ্রনাথ নয়, রবীন্দ্রনাথের সঙ্গে এই যে কবিরা ছিলেন সে সময় 30-এর দশকে, তাদের ব্যাপারে কথোপকথন। এখানে শুধু একটা কথা বলে রাখি যে 30-এর দশকে এসে বা 1929 সাল থেকেই রবীন্দ্রনাথ একটু ভাবছিলেন এই যে শব্দ তিনি লিখছেন, যে অক্ষর দিয়ে তিনি রচনা করছেন সাহিত্য, সেটা তার খুব একটা পছন্দ হচ্ছে না। এ সময় চলচ্চিত্রের কিছু বিষয় তার মনকে ঘিরে রেখেছিল। এই বিষয়টা আমরা বুঝতে পারি আরো কিছু ব্যাপার যখন দেখি, কিছু চিঠিপত্র যখন লেখালেখি করছেন তিনি, সে বিষয়টা দেখি। এবং এ সময় আইজেনস্টাইনের ব্যাটলশিপ পটেমকিন দেখে ফেলেছেন এবং মিউনিখে গিয়ে তিনি লিখে ফেলেছেন শিশুতীর্থ বা দ্য চাইল্ডের একটা চিত্রনাট্য। তিনি অভিনয় করছেন, তার ইচ্ছে ছিল তপতি করার, নটির পূজা তিনি করলেন, নিজে পরিচালনা করলেন, নিজে উপালি চরিত্রে অভিনয় করলেন, অর্থাৎ তার ভাবনা চিন্তার ধরনও পাল্টাচ্ছিল। এই সময় আমাদের এই 30-এর কবিরা ঠিক করলেন যে একটা নতুন ভাষা খুঁজে পেতে হবে। শুরু করি আমরা সুধীন্দ্রনাথ দত্ত দিয়ে। সুধীন্দ্রনাথ দত্ত কবির বন্ধু হীরেন্দ্রনাথ দত্তের ছেলে ছিলেন এবং ছোটবেলা থেকেই তার স্বাস্থ্যটা খুবই খারাপ ছিল। রবীন্দ্রনাথ সেটা দেখেছেন এবং তিনি বলেছেন অন্তত 1 মাসের জন্য হলেও সুধীন্দ্রনাথ দত্তের ভিয়েনায় যাওয়া উচিত, ভিয়েনায় গিয়ে চিকিৎসা করিয়ে আসা উচিত। আর সেটা যদি না হয় তাহলে অন্তত 1 মাস এই কলকাতার মতো জায়গা থেকে বেরিয়ে এমন কোনো জায়গায় যাওয়া উচিত যেখানকার হাওয়া বাতাস তার শরীরটাকে ভালো করবে। তো 1929 সালে কানাডা, আমেরিকায় যখন যান রবীন্দ্রনাথ, তখন কিন্তু সুধীন্দ্রনাথ দত্তকে সঙ্গে নিয়েছিলেন তিনি। বোম্বে থেকে, এখন যেটাকে মুম্বাই বলি আমরা, সেই বোম্বে থেকে জাহাজটা ছেড়েছিল। সেটা সুধীন্দ্রনাথ দত্তের ছিল প্রথম বিদেশ সফর এবং মানে বলতেই হবে যে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে সে বিদেশ সফর। কিন্তু লক্ষ্য করার ব্যাপার, এই এত বড় একটা ব্যাপার ঘটলো
সুধীন্দ্রনাথ দত্ত কিন্তু কানাডা কিংবা যুক্তরাষ্ট্র কোনো সফরের কথাই সেভাবে লিখে রাখেননি, স্মৃতি কথা লিখেননি। দু একটা অনুচ্ছেদে হয়তো বা কিছুটা হলেও সে বিষয়টা এসেছে, কিন্তু পূর্ণাঙ্গ কোনো লেখা তিনি লেখেননি। তো সেখানে যাওয়ার পর কানাডায় হয়ে আমেরিকার সাদার্ন ক্যালিফোর্নিয়ায় ইউনিভার্সিটিতে যখন তিনি গেলেন রবীন্দ্রনাথ, সেখানে গিয়ে কাজ টাজ কিছু করার পর হঠাৎ করে প্ল্যান বদলে তিনি তাড়াতাড়ি ফিরে এলেন দেশে। সুধীন্দ্রনাথ কিন্তু দেশে তখন ফেরেননি। তিনি ঠিক করেছিলেন আমেরিকা কানাডা হয়ে তিনি ইউরোপে যাবেন, এবং ইউরোপে যাওয়ার যে খরচপাতি আছে সেটা কিন্তু তার বাবা হীরেন্দ্রনাথ দত্তই দিয়েছিলেন। তো ভিয়েনা থেকে আর বার্লিনে ডাক্তারদের কাছে রবীন্দ্রনাথ কিন্তু চিঠি দিয়ে দিয়েছিলেন যেন সুধীন্দ্রনাথ ডাক্তার দেখাতে পারে। শুধু সেখানেই শেষ নয়, রবীন্দ্রনাথ তো ফিরে এসেছেন, কিন্তু তিনি তখন অন্য ভিন শহরে গিয়ে এই বাচ্চা ছেলেটা যেন কোনো সমস্যায় না পড়ে তাই কয়েকজনের কাছে কয়েকটি চিঠি লিখে দিয়েছিলেন সুধীন্দ্রনাথের সঙ্গে। কাদেরকে লিখেছিলেন জানেন? সেই পত্র প্রাপকদের মধ্যে রয়েছে বার্ট্রান্ড রাসেল, লেনার্ড এলমহার্স্ট, উইলিয়াম রোডেনস্টাইন, আছেন রোমা রোলা, আছেন ভিক্টোরিয়া ওকাম্পো। এই রবীন্দ্রনাথের সঙ্গে সুধীন্দ্রনাথ দত্তের সম্পর্কটার কথা আমি বলার চেষ্টা করছিলাম। তো সে যাই হোক, রবীন্দ্রনাথের সঙ্গে চিঠিপত্রে বা সামনাসামনি তর্ক করতে কিন্তু সুধীন্দ্রনাথ দত্তের কোনো রকম সংকোচ হতো না। তিনি সেই তর্কটা সবসময়ই করে গেছেন। যেমন রবীন্দ্রনাথকে তিনি লিখেছিলেন, কি লিখেছিলেন আমি পড়ে শোনাচ্ছি। আমার মনে হয় কাব্যের প্রধান অঙ্গ লিরিক্যাল নয়, ইন্টেলেকচুয়ালিজম, এবং এতেই বিভিন্ন মনের আত্মকীয়তার প্রকাশ। কাব্যে ইন্টেলেকচুয়ালিজম আনতে হলে প্রাধান্য দিতে হবে চিন্তাকে। এরপর তার যে প্রথম কবিতার বই তন্নি, সেটা তিনি পাঠিয়ে দিয়েছিলেন রবীন্দ্রনাথকে। রবীন্দ্রনাথ সেটা পড়ে বলেছিলেন, কাব্যে তোমার একান্ত স্বকীয়তা আর সমস্ত কিছুকে অতিক্রম করে প্রকাশ পেয়েছে। তোমার কবিতা যেখান থেকেই তার গয়না নিক না, রূপ তো তারই। নিজের চেহারা বন্ধক রেখে সে কিছুই ধার নেয়নি। তাহলে যে আমরা বলছিলাম রবীন্দ্রনাথের সাথে 30-এর কবিতার একটা হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল, আমার তো এই মুহূর্তে এই কথা বলতে গিয়ে এই ব্যাপারটা মনে হচ্ছে না। তারপর আরো দেখছি আমরা যে রবীন্দ্রনাথ এই কথা বলার পর তন্নির যে পাণ্ডুলিপি ছিল তাও কিছুটা সংশোধন করে দিয়েছিলেন তিনি। তার কিছু নিয়েছিলেন সুধীন্দ্রনাথ, কিছু আবার নেন নাই, কিন্তু কৃতজ্ঞতা স্বীকারে তিনি ছিলেন অকুণ্ঠ। তন্নির ভূমিকায় তিনি কি লিখেছিলেন সেটা আমরা একটু পড়ি। সমস্ত বইখানা খুঁজে যদি কোনোখানে কিছু মাত্র উৎকর্ষ মেলে, তবে তা রবীন্দ্রনাথের রচনারই অপহৃত ভগ্নাংশ বলে ধরে নেওয়া নিরাপদ। তন্নির প্রকাশ হয়েছিল 1930 সালে। তার 9 বছর পর সুধীন্দ্রনাথকে রবীন্দ্রনাথ তার আকাশ প্রদীপ বলে যে লেখাটি আছে, যে বইটি আছে, সেটি উৎসর্গ করেছিলেন। এবং সেই উৎসর্গপত্রে রবীন্দ্রনাথ কি লিখেছিলেন জানেন? লিখেছিলেন, আমার রচনা তোমাদের কালকে স্পর্শ করবে আশা করে এই বই তোমার হাতের কাছে এগিয়ে দিলাম। আবার বলি, আমার রচনা তোমাদের কালকে স্পর্শ করবে আশা করে এই বই তোমার হাতের কাছে এগিয়ে দিলাম। তুমি আধুনিক সাহিত্যের সাধন ক্ষেত্র থেকে একে গ্রহণ করো। তো এই যে সম্পর্কটা, এই সম্পর্কটা আবার বলছি যে কোনো সময় একটা ঝগড়াঝাটির মধ্যে চলে যেতে পারতো বিষয়বস্তু নিয়ে, গুরুত্ব নিয়ে, কাব্যের ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো সেরকমই একদিন জোড়াসাঁকোর বাড়িতে একদিন তর্কযুদ্ধ চলছে। তো সুধীন্দ্রনাথ কথা বলে চলেছেন তার মতো, রবীন্দ্রনাথ বলে চলেছেন তার মতো। তারপর রবীন্দ্রনাথ এক সময় খুব সকৌতুকে বলে উঠলেন, আচ্ছা একটা মোরগের উপর কবিতা নিয়ে লিখে আনো তো। সুধীন্দ্রনাথ বলছিলেন যে কোনো বিষয় লেখা সম্ভব। রবীন্দ্রনাথ বলছিলেন যে না, বিষয়বস্তুটার একটা ধরন থাকতে হয়। তো যে কোনো বিষয়ে কবিতা লেখার ব্যাপারে যখন কথা হচ্ছে, বলেন মোরগ নিয়ে একটা কবিতা লিখে নিয়ে আসো তো। আর এই আত্মবিশ্বাসী তরুণটি মোরগের উপর কবিতা লিখবেন বলে চলে গেলেন এবং তিনি গিয়ে লেখা শুরু করলেন। পরদিনই জোড়াসাঁকোর বাড়িতে গিয়ে কুক্কুট মানে যে মোরগ সেটা আপনারা জানেন, কুক্কুট নামে একখানা কবিতা লিখে নিয়ে এলেন
এবং সে কবিতায় এরকম 4টা লাইন ছিল, বেশ বড় কবিতা, প্রায় 1.5 পৃষ্ঠা, আমি পড়েছি কিছুক্ষণ আগেই। তো 4টা লাইন আমার মনে হয়েছে এখানে বলা যায়, বলছি। সে জয়গাথায় মাতি মোর শঙ্কাস্তম্ভিত রুধির, দ্রুত বিলম্বিত নৃত্য আরম্ভিল চমকিত হৃদে, অহৈতুক কৃতজ্ঞতা গুঞ্জরিল বাণী দে বাণী দে, রোমাঞ্চিত বন্যতায় মুগ্ধ হলো উদ্দীপ্ত শরীর। এ কবিতা পড়ে রবীন্দ্রনাথ মন্তব্য করেছিলেন, না তুমি জিতেছ। এবং তারপর প্রবাসীতে এই কুক্কুট কবিতাটি ছাপা হয়েছিল। এই হচ্ছে সুধীন্দ্রনাথ দত্তের সঙ্গে রবীন্দ্রনাথের যে কথাগুলো বলছিলাম, এই রকম সম্পর্ক ছিল তাদের মধ্যে। কবিতায় নিজের মতো একনিষ্ঠভাবে কাজ করে গেছেন সুধীন্দ্রনাথ দত্ত। অনেকের কাছেই তার কবিতা এখন ভালো লাগে না, অনেকেই তার নিরীক্ষা নিয়ে প্রশ্ন তোলেন, কিন্তু যদি সত্যি সত্যি যে কোনো ধরনের কবিতাই পড়া যায়, যদি সেরকমভাবে মনটাকে তৈরি করা যায়। আমরা বুদ্ধদেব বসুর ব্যাপারে বলি ঠিক উল্টো জায়গা থেকে। এতক্ষণ তো রবীন্দ্রনাথের জায়গা থেকে সুধীন্দ্রনাথকে দেখলাম আমরা, এবার বুদ্ধদেব বসুর জায়গা থেকে রবীন্দ্রনাথকে দেখি। তার সঙ্গে রবীন্দ্রনাথের সবসময় যে খুব বনাবনি ছিল এমনটা বলা যায় না, কিন্তু তার চমক লাগানো একটি উক্তি দিয়েই আমরা এখানে শুরু করি। তিনি বলেছিলেন, গিয়োটের মতো রবীন্দ্রনাথও একজন নন, 100 জন মানুষ, আর কাব্যে যিনি ধরা দেন তিনিও একজন নন, অনেক ভিন্ন ভিন্ন কবির সমাহার। কবিতার কাছে যা আমাদের ন্যূনতম প্রত্যাশা, শুধু সেটুকু মেটাতে তিনি আপত্তি করেন না। আবার তার কবিতা আমাদের জন্য যা করতে পারে তার বেশি কোনো কবিতারই সাধ্য নেই, এবং 2 চরণের মধ্যবর্তী অনেক স্তরও তার রচনায় প্রাজ্ঞীয়। এত যে লেখা লিখেছেন রবীন্দ্রনাথ, কেন লিখেছেন? এখন এই সময় এসে আমরা অনেক সময় এই আলোচনাটা করি যে অনেক কিছুই আছে, বিশেষ করে কাহিনীর মতো যেগুলো লিখেছেন, অবান্তর কবিতা কি এরকম হবে, কোনো প্রয়োজন ছিল এরকম করে লেখার, এরকম অনেকেই আমরা আক্ষেপ করি। কিন্তু বুদ্ধদেব বসু যখন এই বিষয়গুলো নিয়ে কথা বলেন, তখন আমরা একটা অন্যরকম জায়গা খুঁজে কিন্তু পাবো। তো তার ভাষায় বুদ্ধদেব বলছেন রবীন্দ্রনাথের ব্যাপারে, তার কবিতা যা এমন প্রচুর, বিচিত্র ও অবসানহীন, লক্ষ্য করুন, প্রচুর, বিচিত্র এবং অবসানহীন, তার কাছে আমরা পেয়েছি শুধু কবিতা পড়ার আনন্দ নয়, পেয়েছি সেই সোনার বাংলাকে যার আকাশ বাতাস আমাদের মনে বাঁশি বাজায়। সেই সঙ্গে অন্য এক ব্যাকুল বাঁশরিও তিনি শুনিয়েছেন, এক সুদূর বিপুল সুদূরের আহ্বান, দেশ কালোত্তর বিশ্বের সমাচার। তারই হাত থেকে জগৎটাকে পেয়েছিলাম, তাই এখন তা নিয়ে যা খুশি তাই করতে পারছি। এই কথাটা আমাকে মনে করিয়ে দেয় আমাদের শ্রদ্ধেয় শিক্ষক ওয়াহিদুল হকের কথা। তিনি একদিন আমাদের কণ্ঠশীলনের হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছিলাম, কণ্ঠশীলনের কিছু ছেলে মেয়ে, তাদেরকে বলেছিলেন, রবীন্দ্রনাথ আমাদের দেখার চোখ খুলে দিয়েছেন। অর্থাৎ আমাদের চোখ ছিল, কিন্তু দেখতে যে হয়, এই পৃথিবীটাকে দেখতে হয়, সেই চোখটা রবীন্দ্রনাথ খুলে দিয়েছেন। এ কথা বললেই আমার আরেকটা কথা মনে পড়ে, সেটা হচ্ছে যে ওই শিশুতীর্থের 2টো লাইন, পল্লব মর্মর বন পথে পথে হিল্লোলিত, না, শিশুতীর্থের 2টো লাইন, পরিণত শস্য শীর্ষ স্নিগ্ধ বায়ু হিল্লোলে দোলায়মান, আকাশের স্বর্ণলিপির উত্তরে ধরণীর আনন্দবাণী। কথাটা একটু ভেবে দেখেন, ধান ক্ষেত, পরিণত শস্য শীর্ষ নড়ছে, সেটা যেন আকাশের স্বর্ণলিপির উত্তরে ধরণীর আনন্দবাণী। অসাধারণ কথা। বুদ্ধদেব বসু লিখছেন, যদি তিনি শুধু স্বল্প সংখ্যক উৎকৃষ্ট কবিতা লিখতেন তাহলে হয়তো পরবর্তী কবিদের পক্ষে আরো ভালো হতো। স্বল্প সংখ্যক উৎকৃষ্ট কবিতা লিখলে পরবর্তী কবিদের সেটা ভালো হতো, কিন্তু তার সমগ্র স্বজাতির মানসিক দারিদ্র খুঁজত না। এখানেই তার আতিশয্য ও উচ্চ বচতার সার্থকতা। কি বলতে চাইলেন বুদ্ধদেব বসু? আসুন তার কথা থেকে আবার আমরা বুঝে নেই বিষয়টা। তিনি আসলে বলতে চেয়েছেন, যেহেতু সে সময়ের ভাষা
বাংলা ভাষা ছিল অপেক্ষাকৃত অপরিণত, তাই সমগ্র, শুধু নিজের লেখা না, সমগ্র বাংলা সাহিত্যের দায়িত্ব নিতে হয়েছিল রবীন্দ্রনাথকে। তাই শুধু কবিতা লেখা নয়, তাকে সৃষ্টি করতে হয়েছে একই সঙ্গে সেই ভাষা, সেই ছন্দ এবং সেই রূপকল্প। একটু জীবনানন্দ দাশ নিয়ে কথা বলি। জীবনানন্দ দাশ অনেকে জানেন, আবার অনেকে জানেন না। বিষয়টা সেটা হচ্ছে যে জীবনানন্দ দাশ রবীন্দ্রনাথের কাছ থেকে প্রথম যে চিঠিটি পান সেটা কবে পেয়েছিলেন জানেন? তখন জীবনানন্দ দাশের বয়স 16 বছর। 8ই ডিসেম্বর 1915 সালের 8ই ডিসেম্বর জীবনানন্দ দাশকে চিঠি লিখেছিলেন রবীন্দ্রনাথ। তার কোনো কবিতা তখন পর্যন্ত মুদ্রিত হয়নি। বরিশাল শহরে একটা পারিবারিক একটা পত্রিকা ছিল ব্রহ্মবাদী, তাতে তার প্রথম কবিতাটা প্রকাশিত হয়, কিন্তু সেটা হচ্ছে 1919 সালে। আমরা বলছি 1915 সালের কথা। তো ক্লিন্টন বি সিলি লিখেছিলেন যে এরও 4 বছর আগে, প্রথম প্রকাশিত কবিতার 4 বছর আগে রবীন্দ্রনাথের কাছে কবিতা পাঠিয়েছিলেন জীবনানন্দ দাশ। এবং জীবনানন্দ দাশের এই কবিতাগুলো পেয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের কেমন লেগেছিল সেটা আমাদের জানা দরকার। এই কিশোরের লেখা কবিতাগুলোকে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু অগ্রাহ্য করেননি। তিনি অগ্রাহ্য না করে যেটা করেছেন সেটা হচ্ছে যে তিনি তার চিঠির একটা উত্তর দিয়েছেন। তিনি নিজে যেভাবে বোঝেন সেভাবে উত্তরটি দিয়েছেন। লিখেছেন, কল্যাণেষু তোমার কবিত্ব শক্তি আছে, তাতে সন্দেহ মাত্র নেই, কিন্তু ভাষা প্রভৃতি নিয়ে এত জবরদস্তি করো কেন বুঝতে পারিনি। কাব্যের মুদ্রাদোষটা ওস্তাদিকে পরিভাষিত করে। বড় জাতের রচনার মধ্যে একটা শান্তি আছে, যেখানে তার ব্যাঘাত দেখি সেখানে স্থায়িত্ব সম্পর্কে সন্দেহ জন্মে। জোর দেখানো যে জোরের প্রমাণ তা নয়, বরঞ্চ উল্টো। জীবনানন্দ দাশ এই চিঠি পেয়ে খুশি হয়েছিলেন কি রেগে গিয়েছিলেন সে আলোচনা এই মুহূর্তে করছি না, তবে করব। তো 17 বছর যার হয়নি সেরকম একটি তরুণের কবিকে রবীন্দ্রনাথ যে গ্রহণ করেছেন গুরুত্বের সঙ্গে এবং তার প্রশ্নের উত্তর দিয়েছেন, সেটা একটা বিশাল বড় ব্যাপার হিসেবেই আমাদের কাছে মনে হয়। তো পরিণত বয়সে আমাদের জীবনানন্দ দাশ রবীন্দ্রনাথের ওই চিঠির কোনো কোনো অংশের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন বটে, কিন্তু রবীন্দ্রনাথ যে তাকে আশীর্বাদ করেছেন এবং তার প্রেরণা হয়ে উঠেছেন সে ব্যাপারটা কিন্তু তিনি ভুলতে পারেননি। তাই জীবনানন্দ দাশ একটা চিঠিতে রবীন্দ্রনাথকে লিখেছিলেন, আপনার স্নেহাশিস লাভ করে অন্তর আমার পরিপূর্ণ হয়ে উঠেছে। আজকাল বাংলাদেশের নবীন লেখকদের সবচেয়ে বড় সৌভাগ্য এই যে তাদের মাথার উপরে স্পষ্ট সূর্যালোকের মতো আধুনিক পৃথিবীর শ্রেষ্ঠ মনীষীকে তারা পেয়েছে। এরা না রবীন্দ্রনাথের বিরোধিতা করছিল? তাহলে বিরোধিতা মানেটা কি আমি কি নিজে বুঝতে পারছি না? নাকি আসলে বিরোধিতার মধ্যে যে একটা বিনয় থাকে, বিরোধিতার মধ্যে যুক্তি থাকে, যে রবীন্দ্রনাথের কথাগুলো সব মেনে নেননি জীবনানন্দ, কিন্তু বলছেন যে রবীন্দ্রনাথ মাথার উপর রয়েছেন। এই যে ব্যাপারগুলো রয়েছে সেটা নিয়ে অনেকেই অনেক রকম ভাবে বলতে পারে যে এখন অগ্রাহ্য করলে পুরোপুরি অগ্রাহ্য করবো, হতেই পারে, এরকম ভাষাও হতে পারে। ইদানিং আমাদের কবিতে যদি ঝগড়া বাঁধে সেটা তো হতেই পারে। 60-এর দশকে হয়েছে, 70-এর দশকে হয়েছে, 80-র দশকে হয়েছে, ঘরানা মেনটেন করা হয়েছে, এক একটা পত্রিকার এক একটা ঘরানা গড়ে উঠেছে, যে সাহিত্য সম্পাদক তার পছন্দের লোকেরাই শুধুমাত্র সেখানে লেখালেখি করতে পেরেছে। এরকম ঘটনা বহু আছে আমাদের নিজেদের জীবনেই। তো সে যাই হোক, আমরা জীবনানন্দ থেকে যেন এখনই সরে না যাই, আরো একটু আছে আমাদের কথা। 1936 সালে মানে ধূসর পাণ্ডুলিপিটি পড়ে অভিভূত হয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাই 1937 সালের 12ই মার্চ তিনি একটি চিঠি লিখেছিলেন জীবনানন্দ দাশকে এই ধূসর পাণ্ডুলিপিটি পড়ার পর। তারও আগে 1935 সালের 3 অক্টোবর তিনি বুদ্ধদেব বসুকে লিখেছিলেন
সেই চিঠিতে মুগ্ধতাই প্রকাশ পেয়েছিল কেবল। বলেছিলেন, জীবনানন্দ দাশের চিত্রময় কবিতাটি আমাকে আনন্দ দিয়েছে, চিত্ররূপময় কবিতাটি আমাকে আনন্দ দিয়েছে। আর রবীন্দ্রনাথ বুদ্ধদেব বসুকে রবীন্দ্রনাথ জীবনানন্দ দাশকে যে 2 লাইনের চিঠিটি লিখেছিলেন তাতে ছিল, তোমার কবিতাগুলো পড়ে খুশি হয়েছি, তোমার লেখার রস আছে, স্বকীয়তা আছে এবং তাকিয়ে দেখার আনন্দ আছে। তো ধূসর পাণ্ডুলিপি পাঠিয়ে তার যে অন্তর্নিহিত এই শক্তিটা, এইটাই জীবনানন্দ দাশ বুঝতে চেয়েছিলেন রবীন্দ্রনাথের কাছে। তাই জীবনানন্দ দাশ রবীন্দ্রনাথকে চিঠিতে লিখেছিলেন যে, এ যুগের বাঙালির ও বিশেষ করে বাঙালি যুবকের সবচেয়ে বেশি গৌরব ও আনন্দ এই যে আপনার অনন্য সাধারণ প্রতিভা ও জীবনের নিত্য নতুন দীপ্তি তার সম্মুখে রয়ে গেছে। প্রায় 9 বছর আগে আমি আপনাকে আমার এই কবিতার বইখানি পাঠিয়েছিলাম। সেই বই পেয়ে আপনি আমাকে চিঠি লিখেছিলেন। চিঠিখানা আমার মূল্যবান সম্পদের মধ্যে একটি। ওই চিঠিটার কথা স্মরণ করিয়ে দিচ্ছেন জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশের সঙ্গে রবীন্দ্রনাথের দেখা হয়নি কখনোই। এই যে 2-3 বার যে চিঠিপত্রের আলাপ হয়েছে, তাতেই একটা সম্পর্ক স্থাপিত হয়েছিল। এটুকুই এখানে তাৎপর্যপূর্ণ বলে আমাদের মনে হয়। আর রবীন্দ্রনাথকে নিয়ে জীবনানন্দ দাশ কিন্তু লিখেছিলেন মোট 4টা প্রবন্ধ। তার কবিতার কথা রবীন্দ্রনাথ ও বাংলা কবিতা, উত্তর রৈবিক বাংলা কাব্য, এই দুটো প্রকাশিত। আর অগ্রন্থিত ছিল রবীন্দ্রনাথ নামে একটি রচনা, আর খসড়া প্রবন্ধ ছিল সেটাও রবীন্দ্রনাথ নামে। জীবনানন্দের এই যে রবীন্দ্রনাথের সাথে সম্পর্কটা, তাতেও মনে হয় যে ওই যে আমরা যেভাবে বলি 30-এর কবিরা রবীন্দ্রনাথ বিরোধিতায় মত্ত হয়েছিলেন, ব্যাপারটা ঠিক এই রকম মানে কাহিনী দিয়ে বর্ণনা করা যাবে না। এই মত্ততার ব্যাপারটা হচ্ছে তারা বেরোতে চেয়েছিলেন রবীন্দ্র বলয় থেকে। সেটা বিভিন্ন সময় যুবকেরা সব সময় সেই বেরোতে চায়, ওরকমই একটা ঘটনা নিশ্চয়ই ঘটেছিল। এবার আমরা আসবো বিষ্ণুদের বিষয় নিয়ে। বিষ্ণুদে সম্ভবত এই সমস্ত লেখকদের মধ্যে সবচাইতে বেশি রবীন্দ্রনাথের শরণাপন্ন হয়েছেন বারবার। আমি কিন্তু শুরুতেই বলেছিলাম যে বিষ্ণুদের প্রথম উর্বশী ও আর্টেমিস যে কাব্যটি ছিল, প্রথম কাব্য, তার প্রথম কবিতাটি দেখা যায় যে এতটাই আধুনিক, এতটাই অন্যরকম যে এটা সত্যি সত্যি একটা সমস্ত কিছুর বাক বদলের কথা মনে করিয়ে দেয়, অন্তত আমাকে সেটা মনে করায়। আমি যে বলেছিলাম যে সফরি চোখের সরল চাহনি, চোখের কোলের কালিমার মায়া চোখ ভুলিয়েছে, সেটা। তো আমাদের উর্বশী ও আর্টেমিস প্রকাশ পেয়েছিল 1932 সালে। তো 32 সালে প্রকাশ পাওয়ার পর খুবই যত্ন নিয়ে রবীন্দ্রনাথ সেটি পড়েছিলেন এবং পড়ার পর 13ই জুলাই 1933 সালের 13ই জুলাই তিনি একটা চিঠি লিখেছিলেন বিষ্ণুদেকে। মজার ব্যাপার, সেই চিঠিটা যে কথা ছিল সেটা আমি বলবো, বলার পর বলছি এরপরে তার মনে হয়েছিল আরো 2-3টে শব্দ লিখতে হবে, তাই আবার তিনি একটা চিঠি লিখেছিলেন। তো প্রথম চিঠিতে তিনি এই উর্বশী ও আর্টেমিস নিয়ে লিখেছিলেন, ব্যস্ততার মধ্যে তোমার বইখানি পড়েছি, খুব সাহসের পরিচয় দিয়েছ। কে বলছেন? রবীন্দ্রনাথ বলছেন, খুব সাহসের পরিচয় দিয়েছ। সাহিত্যে অনেকে নতুনের বড়াই করে কিন্তু চলে পুরাতনের পিছু পিছু। কথাগুলো কি পরিচিত লাগছে না? আমাদের চারপাশে এই জিনিসগুলো দেখি না? আবার বলি, সাহিত্যে অনেকে নতুনের বড়াই করে কিন্তু চলে পুরাতনের পিছু পিছু। তোমার মধ্যে যথার্থই নতুন পথ খননের অধ্যাবসায় দেখা গেল, কিন্তু প্রথম আরম্ভে জমিটা থাকে এবড়ো খেবড়ো, সম্পূর্ণ সুগম হয় না। সেটা বোধ হয় অপরিহার্য। মাঝে মাঝে উচট খেয়েছি কিন্তু বুঝেছি, হোচট আমরা এখন বলি, উনি লিখেছেন উচট খেয়েছি এবং বুঝেছি যে জোরে চলবে কোদালখানা। আশীর্বাদ করি তোমার কলম কীর্তির অভিসার পথে নতুন বা পুরনো কোনো সংস্কারেরই লতা পাশে জড়িয়ে পড়বে না। সৃষ্টি কার্যে নতুন কাল এবং পুরনো কাল, দুটো কালকেই এড়িয়ে চলতে হয়। চিরকাল বলে আর একটা কাল আছে, সেইটের পরেই ভরসা। কি অসাধারণ কথা! এই কাল এবং আগের কাল দুটোকে বাদ দিয়ে চিরকালের কথাটা ভাবো, সেটাই বলছেন তিনি। ওই যে যেটা বললাম, এরপরে তার মনে একটু খুঁতখুত ছিল, তখন আবার তিনি লিখেছেন যে এর চালটা নতুন। সঙ্গে আবার লিখেছেন যে সরাসরি বিচারের যোগ্য নয়, এ তাজা মনের লেখা, যৌবনের ঢেউ পাথুরে উপকূলের উপরে উদ্বেল হয়ে উঠেছে, কঠিনের সঙ্গে তরলের চলছে লীলা। এই যে বিষ্ণুদের এরকম একটা
বিষ্ণুদের লেখা সম্পর্কে বলার পর দ্বিতীয় যে বইটি বিষ্ণুদের বেরোলো চোরাবালি, 1938 সালে বেরিয়েছিল। সে 1938 সালের 14 জানুয়ারি রবীন্দ্রনাথ লিখলেন, তোমার চোরাবালি বইটিখানি একটু খুলে দেখলুম, এর মধ্যে নিবিড় মনোযোগের দাবি আছে, তাই রেখে দিতে হলো। ছুটি যখন পাবো পড়ে দেখব এবং যদি কিছু বলার থাকে বলবো। বললেন পরের মাসে ফেব্রুয়ারিতেই তিনি যা পড়ে ফেললেন বোঝা গেল। লিখেছেন, কাজের ফাঁকে ফাঁকে তোমার নতুন লেখা বইখানি পড়তে চেষ্টা করিনি তা ঠিক নয়, কিন্তু তোমার রচনাকে এমন দুর্ভেদ্য কেল্লায় বাসা দিয়েছ যে আমার মন দেয়ালে ঠেকেই ফেরে। অর্থাৎ এবার চোরাবালিতে রবীন্দ্রনাথ ঠিকমতো ঢুকতে পারলেন না মনে হয়। এই যে বিষ্ণুদেকে একটু একটু না বোঝা শুরু হলো হয়তোবা। আর বিষ্ণুদে কি করলেন? বিষ্ণুদে তার পরবর্তী কাব্যগ্রন্থ, এমনকি চোরাবালির মধ্যেও যে কবিতাগুলো আছে তাতে রবীন্দ্রনাথের আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, মানে নির্ঝরের স্বপ্নভঙ্গের ওই দিক থেকে গেছেন তিনি লিখেছেন, সে কথা তো জানি তোমাতে আমার মুক্তি নেই, তবু বারে বারে তোমারই উঠোনে যাওয়া আসা। রবীন্দ্রনাথকে বলছেন, হ্যাঁ, আত্মীয় নাও সমাজের ইকরার নামায়, কশ্চিন কালে বাধা হয় নিকতাই বাসা। চোরাবালির পর পূর্বলেখে যে একটা স্মরণীয় ব্যাপার হচ্ছে, এই পূর্বলেখ কাব্যটি তিনি উৎসর্গ করলেন রবীন্দ্রনাথকেই। তারপরে নাম রেখেছি কোমল গান্ধার, রবীন্দ্রনাথেরই কবিতা থেকে নামটা নেয়া। রবীন্দ্রনাথ লিখছেন, নাম রেখেছি কোমল গান্ধার, মনে মনে যদি তার কানে যেত অবাক হয়ে থাকতো বসে, বলতো হেসে মানে কি। সেই নামটা নিয়েছেন বিষ্ণুদে রবীন্দ্রনাথের। এবং সেখানেই আছে, আমরা খেয়াল করে দেখব, 22শে শ্রাবণ নামে অসাধারণ কবিতা আছে, 25শে বৈশাখ নামে অসাধারণ কবিতা। এবং আমরা দেখতে পাবো যে বিষ্ণুদে নানাভাবে রবীন্দ্রনাথের পংক্তিও বসিয়ে দিচ্ছেন তার লেখার মধ্যে। কোনোটা সবগুলোই সচেতনভাবে, কোনোটা হয়তো বা একটু হাস্যরস উদ্রেক করার জন্য হতে পারে, কিন্তু সমস্তটা মিলে দেখা যায় যে শ্রদ্ধার কোনো অভাব ঘটেনি। আমরা আসলে এই কথাই এতক্ষণ বলতে চাইলাম। আমরা একজনকে বাদ দিয়ে গেছি, অমিয় চক্রবর্তীকে বাদ দিয়ে গেছি। তার কারণ হচ্ছে, অমিয় চক্রবর্তী রবীন্দ্রনাথের সচিবের কাজও করেছেন এবং অসাধারণ তার কীর্তি রবীন্দ্রনাথকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জনের সঙ্গে যে রবীন্দ্রনাথের দেখা হয়েছে, বিশেষ করে আইনস্টাইনের সঙ্গে দেখা হয়েছে, মহাত্মা গান্ধীর সাথে দেখা হয়েছে, রোমারোলার সাথে দেখা হয়েছে, সেই সময়গুলোকে খুবই সুন্দরভাবে ধরে রেখেছেন তিনি। আর তার যে লেখা, রবীন্দ্রনাথের এত কাছে থেকেও তার লেখা হয়েছে একেবারেই অন্যরকম। তার অসাধারণ কিছু কবিতা আছে যেগুলো আমরা নিশ্চয়ই কোনো না কোনো সময় পড়ব। এই এত কথা বলার পর আজ আমরা রবীন্দ্রনাথের 159তম জন্মবার্ষিকীতে তাকে যে শ্রদ্ধাটা জানালাম, সেই 4 মহাকীর্তিমান 30-এর কবিকে দিয়ে, যারা রবীন্দ্রনাথের সঙ্গে বন্ধন ছিন্ন করতে গিয়ে আরও বেশি বন্ধনে আবদ্ধ হয়েছেন এবং সত্যি তারা নতুন একটা পথ বাতলে দিয়েছেন এবং সেই পথ ধরে আবার নতুন বাঁক খেয়েছে বাংলা কবিতা। তারপর আবার কিছু দূর যাওয়ার পর আবার বাঁক নিয়েছে এবং এভাবেই আসলে কবিতা এগিয়ে চলে, কারণ কবিতা তো নিছক পুনরাবৃত্তি নয়। আপনাদের সবাইকে আমার ভালোবাসা। রবীন্দ্রনাথ আমাদের হৃদয় অধিকার করে আছেন। তাকে নিয়ে যত ধরনের বাজে কথা বলা হচ্ছে আজকাল চারিদিকে, 60-এর দশকে যেরকম হয়েছিল, আমরা বলবো একজন মানুষকে, রবীন্দ্রনাথকে আমরা দেবতার আসনে বসাচ্ছি না, কিন্তু তিনি যে একজন মানুষ, একজন বড় মাপের মানুষ, সেই কথাটা যেন আমরা ভুলে না যাই। আপনাদের সবাইকে ধন্যবাদ।